হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব IS-2 নিয়ে, যেখানে আমরা কভার করার চেষ্টা করব ইনিশিয়ালি IS-2 তে ইনভেন্টরি যখন মেজারমেন্ট হয় তখন কোন কোন কস্টগুলো অ্যাড হবে এবং কোন কোন কস্টগুলো অ্যাড হবে না। আমরা অ্যাকাউন্টিং মেথডগুলো নিয়ে আলোচনা করব, ফাইফো, এফকো এবং লিপো এই জাতীয় মেথডগুলো নিয়ে আলোচনা করব, এগুলো চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমরা নর্মাল লস এবং অ্যাবনর্মাল লসের অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। আমরা সাবসিকুয়েন্টলি ইয়ার এন্ডে ইনভেন্টরিটা কোন ভ্যালুতে মেজারমেন্ট হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি আলোচনা চলে যাই। আমরা দেখি ইনিশিয়ালি ইনভেন্টরি যখন আমরা মেজারমেন্ট করব তখন কোন কোন কস্টগুলো ইনভেন্টরির সাথে অ্যাড হবে এবং কোন কোন কস্টগুলো অ্যাড হবে না। আমরা যদি দেখি, আপনারা সবাই দেখেন কস্ট অফ পারচেজ, এটা তো আমরা সবাই জানি কস্ট অফ পারচেজ অ্যাড হবে। তবে কস্ট অফ পারচেজের সাথে যদি আমাদের কোনো ট্যাক্স থাকে, ব্যাট থাকে, অথবা কোনো সাপ্লিমেন্টারি বা স্ট্যাটিউটরি কোনো ডিউটিস থাকে, ট্রান্সপোর্ট থাকে, এবং এগুলো হ্যান্ডলিং করতে যেসব কস্টগুলো হবে সেগুলো আমার কস্ট অফ পারচেজ হিসেবে অ্যাড হবে। তবে যদি কোনো প্রকার ডিসকাউন্ট পেয়ে থাকি সেই ডিসকাউন্টটা লেস হবে। এরপর আমাদের যদি এখানে মনে রাখতে হবে ট্যাক্স এবং ব্যাটের ক্ষেত্রে যদি সেটা সাবসিকুয়েন্টলি আমরা রিফান্ড পাই অথবা আমার নেট ট্যাক্স পেমেন্টের সাথে অথবা ব্যাট পেমেন্টের সাথে যদি সেটা আমার অ্যাডজাস্ট করা হয় তাহলে সেটা কিন্তু অ্যাড হবে না। আর যেটা আমার নন অ্যাডজাস্টেবল এবং নন রিফান্ডেবল হলে তাহলে কস্ট অফ পারচেজের সাথে অ্যাড হবে। এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর আমরা যদি র ম্যাটেরিয়াল গুলাকে যদি আমরা এফজি তে কনভার্ট করে তারপর বিক্রি করি তাহলে কস্ট অফ কনভার্সন গুলো আমার অ্যাড হবে। সেক্ষেত্রে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুই ধরনের আমাদের কস্ট থাকে। ফিক্সড কস্টের ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো ফিক্সড কস্টটাকে অ্যাবজর্ব হবে আমার নর্মাল প্রোডাকশন ক্যাপাসিটি অথবা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি দিয়ে, আমার অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দিয়ে এটা অ্যালোকেট হবে না, অ্যাবজর্ব হবে না। এটা নিয়ে আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করব। আদার্স যেসব কস্টগুলো থাকে, ইন্স্যুরেন্স, ফ্রেট অথবা আদার যেসব কস্টগুলো থাকে সেই সব কস্টগুলো ইনভেন্টরির সাথে যোগ হবে। তবে IS-23 অনুযায়ী সে অ্যাসেটটা যদি কোয়ালিফাইং অ্যাসেট হয়, যেটা কনভার্সন পিরিয়ডটা মোর দেন 1 ইয়ার হয়, তাহলে সেই কস্টটাও বরোইং কস্টটা ওই স্পেসিফিক প্রোডাক্টের জন্য, ওই ইনভেন্টরির জন্য, ফর এক্সাম্পল আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস করেন, একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতেছেন, সেই বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য স্পেসিফিক প্রজেক্টের জন্য যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন সেই লোনের ইন্টারেস্ট কস্টটাও ওইটা বরোইং কস্ট হিসেবে অ্যাড করা যাবে। তো কিছু কিছু কস্ট যেটা ইনভেন্টরির সাথে অ্যাড হবে না, যেমন অ্যাবনর্মাল ওয়েস্টেজ। আপনি ফর এক্সাম্পল মেজর কোনো প্রোডাকশন ফেলিউর হইল, সেটার কারণে আপনার যেটা আমার নর্মাল ওয়েস্টেজ না, অ্যাবনর্মাল কোনো একটা সিচুয়েশনের কারণে আপনার প্রোডাকশন ডিফল্ট হলো, বিশাল একটা লটের প্রোডাক্ট আপনার কোয়ালিটি ডেটোরিয়েট হইলো, আপনার একটা লস হলো, সেই লসটা অ্যাবনর্মাল লস। অথবা আপনার প্লাট হইলো অথবা চুরি হয়ে গেল, এই জাতীয় কোনো লস যদি হয়ে থাকে সেই লসটা ইনভেন্টরি যে রেজিস্টার থাকবে ইনভেন্টরি থেকে উইথ কোয়ান্টিটি এবং উইথ ভ্যালুতে রিডাকশন হবে। যে লসটা হবে সেই লসটা সরাসরি পিএনএল চার্জ হয়ে যাবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করব। স্টোরেজ কস্ট গুলা ফর এক্সাম্পল ওয়্যার হাউসের ম্যানেজারের বেতন বা ওখানকার লেবারদের বেতন, স্টাফদের বেতন অথবা রেন্ট, এই জাতীয় কোনো কস্ট গুলা ইনভেন্টরির সাথে অ্যাড হবে না। ফাইন্যান্স, কমার্শিয়াল, এইচআর রিলেটেড কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গুলা ইনভেন্টরির সাথে অ্যাড হবে না। সেলস এবং মার্কেটিং টিমসের যে কস্ট গুলো আছে, আপনি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, এই জাতীয় কস্ট গুলো ইনভেন্টরির সাথে অ্যাড হবে না। এক্সচেঞ্জ, আপনি একটা ইনভেন্টরি কিনলেন যে ডেটে, সাবসিকুয়েন্টলি পেমেন্ট করতে গিয়ে তার থেকে বেশি অথবা কম যদি হয় তাহলে যে এক্সচেঞ্জ গেইন অথবা লস অ্যারাইজ হয় সেটা IS-21 অনুযায়ী পিএনএল এ চার্জ হয়ে যাবে, সেটা ইনভেন্টরির সাথে অ্যাড অথবা লেস হবে না। ইন্টারেস্ট কস্ট, যেসব কোয়ালিফাইং অ্যাসেট না, এই জাতীয় কোনো অ্যাসেটের জন্য অথবা আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য যদি কোনো আপনি লোন নিয়ে থাকেন, ও জাতীয় লোনের ইন্টারেস্ট কস্টটা ফাইন্যান্স কস্ট হিসেবে পিএনএল চার্জ হবে, ইনভেন্টরির সাথে অ্যাড হবে না। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম প্রোডাকশন ফিক্সড ওভারহেড গুলা যে রেটে কি হবে, কোন রেটে অ্যাবজর্ব হবে, এই রিলেটেড আপনি যদি দেখেন আইসিএবির যে কোশ্চেন প্রফেশনাল লেভেলের জুলাই আগস্ট 2022 সালে একটা কোশ্চেন করছে, যে কোশ্চেনে আমরা দেখি ম্যাটেরিয়াল 10,000 ইউনিট প্রোডাকশন করতে গিয়ে খরচ হয়েছে 10,000 টাকা, পার ইউনিট 1 টাকা। সাব কন্ট্রাক্ট লেবার 20,000 টাকা খরচ হয়েছে, 10,000 দিয়ে ভাগ করলে 2 টাকা। আর আমি যদি ফিক্সড ওভারহেড দেখি 50,000 টাকা, আমি যদি 10,000 টাকা দিয়ে ভাগ করি তাহলে 5 টাকা, কিন্তু আমরা এখানে দেখাইছি 2.5 টাকা। কারণ কি, আমরা অলরেডি জানি
আমার অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ভাগ হবে না, আমার ভাগ হবে নর্মাল ক্যাপাসিটি দিয়ে। আমরা এখানে যদি দেখি প্রোডাকশন ওয়াজ হাফ অফ দি নর্মাল অ্যাক্টিভিটি লেভেল, যদি হাফ যদি 10,000 হয় তাহলে ফুল হবে 20,000। 20,000 দিয়ে যদি আমরা 50,000 টাকাকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2.5। এখানে 2.5 যখন দিব আমরা টোটাল পার ইউনিট ইনভেন্টরি কস্ট হবে 5.5। যদি আমরা এই জিনিসটা যদি না জানতাম, মনে না রাখতাম, তাহলে আমরা এখানে 5 টাকা দিতাম, এটা হয়ে যেত 8 টাকা, এটা হয়ে যেত 8,000। এখন আমাদের কারেক্ট আনসার 5,500। আশা করি জাস্ট এই পয়েন্টটা আপনি দেখেন, এখানে এই পয়েন্টটা জানা থাকলে আপনি 5 মার্কস ইন ইউর পকেট, ইউ ক্যান ইজিলি আর্ন। এরপর আমরা দেখব নর্মাল ভার্সেস অ্যাবনর্মাল লস। আপনি দেখেন এখানে আমরা ওয়েটেড এভারেজ কস্টিং মেথডে আমরা একটা ইনভেন্টরি ভ্যালুয়েশন করেছি, যেখানে 1000 ইউনিট আমাদের হাতে ছিল, যেটার 20 টাকা করে ছিল, 20,000 টাকা। আমরা সাবসিকুয়েন্টলি 1000 ইউনিট কিনেছি 10 টাকা করে, 24 টাকা করে, 24,000। আমার টোটাল 44,000 টাকা ইনভেন্টরি ভ্যালু, 2000 ইউনিট, এভারেজ রেট, ওয়েটেড এভারেজ রেট 22 টাকা। আমি সাবসিকুয়েন্টলি 800 বিক্রি করছি, এটার ওয়েটেড এভারেজ রেট 22 টাকা, 17,600 টাকা আমার এলিমিনেট হয়ে গেল। এরপর আমার থাকলো 22,000 ইউনিট, 22 টাকা করে, 26,400। এরপর একটা অ্যাবনর্মাল লস আমরা দেখলাম ইনকার্ড হলো, যেখানে 50 ইউনিট আমার লস হলো। এই যে অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে ইস্যু করার সময় আমরা উইথ ভ্যালুতে ইস্যু করব। তাহলে আমরা ইস্যু করে দিলাম 1100 টাকা, আমার ক্লোজিং ইনভেন্টরি দাঁড়াইলো 26,400 টাকা থেকে কমে 25,300 টাকা। এখানে আপনি দেখেন ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটা কমে গেল, তার মানে ক্লোজিং অ্যাবনর্মাল লসটা ক্লোজিং ইনভেন্টরির সাথে অ্যাড হয় না, এটা কি হয়, অ্যাড ইনভেন্টরির সাথে থাকে না, ইনভেন্টরি থেকে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে সরাসরি পিএনএল এ চার্জ হয়ে যায়। কিন্তু নর্মাল লসের ক্ষেত্রে যদি আপনি দেখেন আপনার বাকি সবকিছু একই, এখানে যখন দেখবেন 50 ইউনিট কোয়ান্টিটি রিডাকশন হয়েছে কিন্তু ভ্যালুতে কোনো রিডাকশন হয় না, 0 তার মানে কি আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু আগে যা ছিল এখনো তা আছে, তার মানে পার ইউনিট রেটটা বেড়ে গেল। এক্সিস্টিং যে ইনভেন্টরিটা আছে, ইনভেন্টরিগুলো যে লসটা হয়েছে সে লসটাকে অ্যাবজর্ব করে নেবে নর্মাল লসটাকে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমার নর্মাল লসের ক্ষেত্রে ইস্যু কোয়ান্টিটির ক্ষেত্রে শুধু কোয়ান্টিটি হবে, ভ্যালুতে 0 থাকবে। আর অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে বোথ কোয়ান্টিটি এন্ড বোথ ভ্যালু উইল বি রিডিউসড, যে ভ্যালুটা রিডিউস হবে সেটা সরাসরি পিএনএল এ চার্জ হয়ে যাবে। এই পার্থক্যটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটাও কিন্তু এক্সামে টেস্ট করা যায় এবং বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এক্সামে আসে। এরপর আমরা মেজারমেন্ট মেথডগুলো যদি দেখি, যেসব ইনভেন্টরিগুলো সেপারেটলি আইডেন্টিফাইবল, ফর এক্সাম্পল আপনি যদি ল্যাপটপ বলেন অথবা যদি আপনি বিভিন্ন মডেলের ফার্নিচার বলেন এইসবগুলো, অথবা আপনি যদি একটা বিমানের বিক্রি করেন, এক একটা বিমানের আলাদা আলাদা কস্ট, এই জাতীয় জিনিসগুলোতে আপনার প্রতিটা প্রোডাক্ট সেপারেটলি আইডেন্টিফাইবল। এই ক্ষেত্রে ওই প্রোডাক্টটা নির্মাণ করতে যে খরচ, সেই খরচগুলো ডিরেক্টলি পিএনএল এ চার্জ হবে। কিন্তু কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো মিক্স হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি যদি চাল বলেন, ডাল বলেন, তেল বলেন, লবণ বলেন, যা বলেন না কেন এগুলা মিক্স হয়ে যায়। আপনি যদি একাধিকবার কিনেন, একটা ড্রামে রাখেন, আপনি প্রথমবার কি কিনেছেন এবং পরেরবার কি কিনেছেন সেটা আর সেপারেট করা যাবে না, তেল আলাদা করা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে ফাইফো অথবা ওয়েটেড এভারেজ মেথড, এই দুটো মেথডেই আপনাকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনাকে চয়েস দিয়েছে, আপনি যে দুটার যে কোনো একটা ফলো করতে পারেন। লাস্ট ইন ফার্স্ট আউট এই মেথডটা এখন আর অ্যালাউ করে না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2003 সাল থেকে সেটা কি করে দিয়েছে, ডিসঅ্যালাউ করে দিয়েছে, এটার এই মেথডটা এখন অ্যালাউ করে না। তবে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি যদি মেথডের ক্ষেত্রে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স অফ গুডস এর জন্য আপনাকে কনসিস্টেন্টলি সেম ফর্মুলা ইউজ করতে হবে। আপনি একটা প্রোডাক্টের জন্য ফাইফো, একটা জন্য ওয়েটেড এভারেজ, এটা অ্যাপ্লাই করা যাবে না, আপনাকে কনসিস্টেন্টলি সেম ফর্মুলা অ্যালাউ করতে হবে, এটা মনে রাখতে হবে। আপনি এখন যদি মেথডটা কি করতে চান, চেঞ্জ করতে চান, আপনি আগে ফাইফো করতেন এখন ওয়েটেড এভারেজ, অথবা আগে ওয়েটেড এভারেজ করতেন এখন ফাইফো মেথডে আপনি যদি যেতে চান, তাহলে সেটার অ্যাকাউন্টিং ইমপ্লিকেশনটা কি? এটা মূলত আইএস 8 এ কভার করে, আইএস 8 এ কভার করে। তারপরেও আমরা যেহেতু এটা ইনভেন্টরি রিলেটেড, আমরা স্পেসিফিকলি এখানে আমরা আলোচনা করার চেষ্টা করি। আপনাকে মনে রাখতে হবে আইএস 8 এ যেসব জিনিসগুলা ম্যাটার অফ চয়েস সেগুলো হলো পলিসি, যেসব জিনিসগুলো ম্যাটার অফ জাজমেন্ট সেগুলো হলো অ্যাকাউন্ট এস্টিমেট। আমরা বিভিন্ন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো যদি অ্যানালাইসিস করি, যেমন আপনাকে এখানে ফাইফো অর ওয়েটেড এভারেজ, আপনি আইদার ফাইফো অথবা ওয়েটেড এভারেজ এই দুটোর যে কোনো একটা মেথড আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা ম্যাটার অফ চয়েস। কিন্তু যদি আপনি আইএস 16 এ যান, সেখানে আপনি দেখবেন ডেপ্রিসিয়েশন সার্চ করতে হবে নেচার অফ ইকোনমিক বেনিফিট কনজিউম, প্যাটার্ন অফ ইকোনমিক বেনিফিট কনজিউম, সেটার বেসিসে। যদি একটা অ্যাসেট আপনার শুরুর দিকে বেশি পরিমাণ আউটপুট পান,
সাবসিকুয়েন্টলি যদি কমে তাহলে আপনি রিডিউসিং ব্যালেন্স মেথড অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা অ্যাসেট যদি ওভার দ্য পিরিয়ডে, ফর এক্সাম্পল আপনি একটা বিল্ডিং এর যদি প্রথম বছরে 5টা রুম থাকে, পরের বছরে 5টা রুম থাকবে, তাহলে এটার ডেপ্রিসিয়েশন মেথড হবে স্ট্রেট লাইন। তাহলে এটা আপনার ম্যাটার অফ জাজমেন্ট, এখানে কিন্তু কোনো স্ট্রেট লাইন কোনো চয়েস নাই। আপনি হয় এই স্ট্রেট লাইন মেথড অথবা রিডিউসিং ব্যালেন্স মেথড আইদার একটা ফলো করবেন, ব্যাপারটা সেটা না। আপনার অ্যাসেটটা আপনার সাথে যেভাবে বিহেভ করবে আপনার ওই জাজমেন্টটা অ্যাপ্লাই করে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে এটা হলো যে এস্টিমেট, যেখানে জাজমেন্টের বিষয় থাকবে সেটা এস্টিমেট, আর যেখানে চয়েসের বিষয় থাকবে সেটা পলিসি। তাহলে আমরা ফাইফো অথবা ওয়েটেড এভারেজ, এখানে বলা আছে অর, তাহলে এখানে একটা চয়েস দিছে, তাহলে চয়েস মানে এটা পলিসি। যদি পলিসি হয় তাহলে সেটা রেট্রোস্পেক্টিভ ইমপ্লিকেশন, যেটা দ্বারা বোঝায় আপনাকে প্রিভিয়াসলি রিপোর্টেড ডাটাটাকে রিস্টেট করতে হবে। আর যদি এস্টিমেট হয় সেটা প্রসপেক্টিভ ইমপ্লিকেশন। তার মানে এই বছর এবং সাবসিকুয়েন্ট বছরগুলোতে এটার ইমপ্লিকেশন থাকবে, রিপোর্টেড ফিগারগুলোতে কোনো চেঞ্জ আসবে না। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, মার্চ এপ্রিল 2022 সালে একটা কোশ্চেন এসেছে প্রফেশনাল লেভেলে, যেখানে এই কোম্পানিটা আগে ফাইফো মেথড ইউজ করতো, এই কোম্পানিটা এখন ওয়েটেড এভারেজ মেথড সিলেকশন করার ডিসিশন নেয়। যেখানে আমরা দেখবো যে ইনভেন্টরি ছিল 26,000 এই ফাইফো মেথডে ওপেনিং, সেটা ওয়েটেড এভারেজ মেথডে 24,000, আর ক্লোজিং ইনভেন্টরি ফাইফো মেথডে ছিল 29,000, এখন 28,000। এই যে ওপেনিং ইনভেন্টরি যেটা আমার এই বছর ওপেনিং হিসেবে আছে, সেটা তো গত বছর ক্লোজিং ছিল। তাহলে ক্লোজিং ইনভেন্টরি থাকার কারণে গত বছর রিপোর্টেড ফিগার আমার যদি 26,000-এর জায়গায় যদি ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু যদি 24,000 হয়, তাহলে গত বছরের রিটেন আর্নিংস কি হয়ে যাবে, যেটা রিটেন আর্নিংস হিসেবে এই বছরে এসেছে ওপেনিং হিসেবে, ওপেনিং রিটেন আর্নিংস হিসেবে, সেই ওপেনিং রিটেন আর্নিংস 2,000 টাকা কমে যাবে। কারণ ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু যদি কমে যায় আমার প্রফিট কমে যাবে, কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাবে, প্রফিট কমে যাবে। তাহলে এটার আমার রিটেন আর্নিংস ডেবিট কস্ট অফ গুডস সোল্ড এই বছরেরটা, এই বছরের যেটা সেটা গত বছরের ক্লোজিং, সেটা তো এই বছরের ওপেনিং, সেটা এই বছরেরটাতে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে, এটা কমে যাবে। ডিউরিং দ্য পিরিয়ডে যদি আমরা দেখি এখানে 29,000, 28,000, 1,000 টাকা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কমে গেল, যেটার কারণে আমার জানাল হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ইনভেন্টরি ক্রেডিট। আমরা জানি যে আমাদের কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা ওপেনিং প্লাস প্রোডাকশন অবলিক পারচেজ লেস ক্লোজিং, যেটা আমার কস্ট অফ গুডস সোল্ড ডিউরিং দ্য পিরিয়ড। এখন আমরা এখানে যেটা দেখব সেটা হলো যে এই যে আমার ওপেনিং ইনভেন্টরির কারণে আমার যে 2,000 টাকার ভ্যালু ওপেনিং ইনভেন্টরি কমে গেল, সেটার কারণে আমার কস্ট অফ গুডস সোল্ড 2,000 টাকা কি হয়ে গেল, কমে গেল ওপেনিং ইনভেন্টরি কমে যাওয়ার কারণে। ওপেনিং প্লাস পারচেজ, তাহলে ওপেনিংটা প্লাস হিসেবে আছে। আবার ক্লোজিং ইনভেন্টরি কমে যাওয়ার কারণে 1,000 টাকা আমার কস্ট অফ গুডস সোল্ড কমে গেল, আলটিমেটলি পিএলএ আমার 1,000 টাকার প্রফিট বেড়ে গেল। ওপেনিং ইনভেন্টরি 2,000 কমছে, ক্লোজিং 1,000 কমছে, আলটিমেটলি এই বছরের প্রফিট আমার 1,000 টাকা বেড়ে যাবে। গত বছরের যেটা কম্পারেটিভ প্রফিট সেখানে আবার আমার 2,000 টাকা, আবার আমাদেরকে এর আগের বছরের যদি এখানে ডাটা নাই, আমাদেরকে এর 19-এর এই যে যদি ডাটা থাকতো সেগুলোকে আমাকে রেস্টেট করে ক্যালকুলেশন করতে হতো, তাহলে আমার গত বছরের কম্পারেটিভ ফিগারটাও কারেক্ট পাইতাম। আপনারা বুঝতে পারছেন? ব্যাপারটা হলো যে আপনাকে, আমরা যদি এক বছরের অ্যাকাউন্টস করি, কম্পারেটিভ ইনভার্সনটাকে যদি আমরা এই অঙ্ক করার সময় যদি বাদ দিয়ে থাকি অনলি ফর দিস ম্যাথ, তাহলে আপনাকে রিটেন আর্নিংসটাকে রিস্টেট করে আসতে হবে। আর যদি আমরা কম্পারেটিভ করি তাহলে তো আমি গত বছরের ওপেনিংটাকেও কি করতে হবে, কারেক্ট করে আনতে হবে। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনি ইনভেন্টরিটা তো ইনিশিয়াল লেভেলে কিভাবে ভ্যালুয়েশন করলেন এবং মেথড সম্পর্কে আমরা জানলাম। আমরা এখন সাবসিকুয়েন্টলি ইনভেন্টরিটা কিভাবে ভ্যালু করব সেটা আমরা একটু দেখি। আমরা এখানে যেটা দেখবো সেটা হলো যে দেখেন, আমরা রিপোর্টিং ডেটে আমাদের যে আগের মেথড অনুযায়ী তো আমরা ইনভেন্টরি একটা কস্টিং করলাম, কস্টিং করার পরে আপনার ইয়ার এন্ডে তো ওই ইনভেন্টরিগুলোর একটা নেট রিয়েলাইজেবল ভ্যালু থাকবে। নেট রিয়েলাইজেবল ভ্যালু বলতে যেটা বোঝায় সেলস প্রাইস লেস কস্ট অফ সেলস, যেটা থাকবে সেটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা এনআরবি। আমার S2 তে বলা আছে যে আপনাকে লোয়ার অফ কস্ট এন্ড এনআরবি তে ভ্যালু করতে হবে, মানে আপনার যেটা কস্ট এবং আপনি এটা সেল করে যে ভ্যালুটা আপনি রিয়েলাইজ করতে পারবেন সেটার ভিতর যেটা লোয়ার সেই ভ্যালুতে আপনি ইনভেন্টরিটা দেখাবেন। সেখানে যদি ইম্পেয়ারমেন্ট হয়, কোনো লস আসে, সেটা ডিরেক্টলি P&L এ চার্জ হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা দেখব যে কিছু গুডস এর এখানে কস্ট দেওয়া আছে 38,500,
এটা সেলিং প্রাইস দেয়া আছে একটা প্রোডাক্টের 8 টাকা, একটা প্রোডাক্টের 12 টাকা, একটা প্রোডাক্টের 3 টাকা। আমরা দেখলাম যে এই কোম্পানিটা এখন অফার করতেছে 30% ডিসকাউন্ট এবং প্রতিটা ইউনিটে 1 টাকা করে আপনার সেলিং কস্ট। তাহলে আমরা এখানে যে রেটটা পাবো 8 টাকা থেকে 8 টাকার সর্বপ্রথম আমরা 70% ধরবো, তারপর আবার 1 টাকা বাদ দিব। তাহলে আমরা এখানে পাবো 4.6। 12 টাকার 70% লেস আবার 1 টাকা পার ইউনিট, তাহলে আমরা পাবো 7.4। এখানে 3 টাকার 70% লেস 1 টাকা যদি আমরা বাদ দিই, ক্যালকুলেটরে যদি আমরা বাদ দিই, আমরা পাবো 1.1। তাহলে আমরা 1000, 1500 এবং 5000 এগুলোর ইন্ডিভিজুয়াল এনআরবি নেট রিলাইজেবল ভ্যালু পাবো 4600, 10800, 5500। তাহলে আমরা টোটাল এনআরবি পাইলাম 21200, টোটাল কস্ট 38500। আপাতত যদি আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর যে পয়েন্টটা আমরা এখনো ডিসকাশন করি নাই, সেই পয়েন্টটা যদি আমরা না জানতাম, তাহলে এই এতটুকু জেনে আমরা যে ডিসিশনটাতে আসতাম সেটা হলো যে আমার ভ্যালুটা 17300 টাকা কি হয়ে গেছে, কমে গেছে। আমরা জার্নাল দিতাম ইনভেন্টরি ক্রেডিট, আমরা ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আমরা 17300 টাকার আমরা ইম্পেয়ারমেন্ট চার্জ করতাম, ইনভেন্টরি ভ্যালুটা কমাইতাম। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইনভেন্টরি এনআরবি টেস্ট করার সময় প্রতিটা আইটেমকে সেপারেটলি কি করতে হবে, কনসিডার করতে হবে। আপনাকে প্রতিটা আইটেমকে সেপারেটলি টোটালে কনসিডারেশন করলে হবে না। তাহলে আমরা যদি সেপারেটলি কনসিডারেশন করি, লোয়ার অফ এখানে 4500, 4600, 5500, 4600, এই দুটোর মধ্যে লোয়ার 4600, এখানে 10100, 11100, 10500, এখানে 10500, এখানে 5500, 22500, দুটোর মধ্যে লোয়ার 5500, টোটাল 20500। এখানে যদি আমি অ্যাডজাস্টমেন্ট ধরি, আমার এ এর জন্য অ্যাডজাস্টমেন্ট আসছে 9000 টাকা, আর বি তে কোনো ডিসি 76 এ কোনো অ্যাডজাস্টমেন্ট আসে নাই, বিটি 52 তে আমার অ্যাডজাস্টমেন্ট আসছে 1700 টাকা, টোটাল আমার ইম্পেয়ারমেন্ট হয়েছে 17900 টাকা। তাহলে আমরা যখন প্রতিটা আইটেমকে সেপারেটলি কনসিডার করলাম, তখন আমরা পাইলাম 17900। এটাই আমার কারেক্ট আনসার। যদি আমরা প্রতিটা আইটেমকে যদি সেপারেটলি কনসিডার না করতাম, তাহলে আমার এই যে এনআরবি টেস্টটা রং আসতো। তো আপনারা এই জিনিসটা কি রাখবেন, সবাই মনে রাখবেন। আমাদের ডিসকাশন এখানে শেষ। আশা করি সবার অনেক হেল্প হয়েছে ডিসকাশনটা দেখে। ধন্যবাদ সবাইকে।